দর্শক, চ্যানেল 24 এর ব্যবসা বাণিজ্য বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড বিজনেস টাইমস। সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মামুন উর রশিদ। আমাদের অনুষ্ঠানে থাকছে সাম্প্রতিক সময় ঘটে যাওয়া বিভিন্ন ইভেন্টসের খোঁজ খবর নিয়ে, ইভেন্টস লাস্ট উইক। এছাড়াও ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড বিজটকে থাকবেন ব্যুরো বাংলাদেশের ডিরেক্টর ফিন্যান্স মোহাম্মদ মোশাররফ হোসেন। করোনার প্রভাব কাটিয়ে তৈরি পোশাক শিল্প ইতিবাচক ধারায় ফিরলেও নতুন শঙ্কা তৈরি করেছে ইউরোপের বিভিন্ন দেশে জারি করা বিধিনিষেধ। ক্রয়াদেশ বাতিলের হুমকিতে রয়েছেন দেশের রপ্তানিকারকরা। যদিও ইউরোপ জুড়ে টিকা প্রয়োগের পরিধি বাড়ায় তেমন কোনো সংকটের আভাস দেখছেন অর্থনীতিবিদরা। বিরূপ পরিস্থিতি তৈরি হলে তা কাটিয়ে উঠতে সম্ভাব্য প্রস্তুতির পরামর্শ তাদের। সোহেল চৌধুরী রিপোর্ট। দেশের তৈরি পোশাক খাতের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য ইউরোপ। চলতি অর্থবছরের প্রথম 4 মাসে এই শিল্পের মোট রপ্তানির 60% হয়েছে ইউভুক্ত দেশগুলোতে। সেখানেই এখন সংকটের ঘনঘটা। ইউরোপের দেশে দেশে আবারও করোনার প্রকোপ, আবারও ক্রয়াদেশ বাতিলের দুশ্চিন্তায় উদ্যোক্তারা। অবশ্যই একটু শঙ্কিত আছি, কেননা আমাদের সব অর্ডার নিয়ে নেওয়া হয়েছে। সেই যে আমরা এক্সপোর্ট না করি, আমাদের অনেকগুলো ফ্যাক্টরি দেখা যাবে ঋণগ্রস্ত হবে, মুক্ত হয়ে পড়বে। তো আমাদের আশা যে আমরা এই সংকট কাটিয়ে উঠতে পারবো যদি তারা প্যান্ডেমিকটা ভালো নিয়ন্ত্রণ করতে পারে। দুর্ভাবনার শেষ এখানেই নয়, ভাবাচ্ছে ঊর্ধ্বমুখী পরিবহন খরচও। অস্বাভাবিক হারে আমাদের পরিবহন কস্ট বেড়েছে আন্তর্জাতিকভাবে। আপনি যদি এয়ার কস্ট বলেন অথবা কন্টেনারের কস্ট বলেন, যেই কন্টেনারের ভাড়া আগে আমরা $1200 থেকে $1500 একটা 20 ফিট কন্টেনার ইউরোপে আমাদের পাঠাতে লাগতো, সেখানে এখন সেই কন্টেনার যেতে আমাদের $10,000 থেকে $12,000 লাগে। তবে এখনই আশঙ্কার কারণ দেখছেন না অর্থনীতিবিদরা। তাদের মতে দীর্ঘস্থায়ী হবে না ইউরোপের দেশগুলোর বিধিনিষেধ। খুব বেশি দুশ্চিন্তা আমি দেখি না, কিন্তু কিছুটা চিন্তা অবশ্যই আছে। এখন আমাদের প্রস্তুতিটা থাকতে হবে যে কিছু কিছু হয়তো অর্ডার ডেফারমেন্টের হয়তো সেটা আমাদের পরিস্থিতির সম্মুখীন হতে পারে। ইউরোপের বাজারে দেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় গন্তব্য জার্মানি, দ্বিতীয়তে যুক্তরাজ্য, এরপরেই স্পেন। সোহেল চৌধুরী, চ্যানেল 24, ঢাকা। শীত ঘিরে নতুন সাজে সেজেছে রাজধানীর মার্কেট ও ফ্যাশন হাউসগুলো। তবে পুরোপুরি শীতের আবহ না থাকায় খানিকটা হতাশ বিক্রেতারা। চলতি মাসে ব্যবসা গতিশীল হওয়ার বিষয়ে আশাবাদী সংশ্লিষ্টরা। এর মাধ্যমে গেল 2 বছর লোকসান অনেকটাই পুষিয়ে নেওয়া সম্ভব বলে মনে করেন ব্যবসায়ীরা। আতিয়া আনোয়ার অন্তু রিপোর্ট। জ্যাকেট, হুডি কিংবা ডেনিম, শীত মানেই ফ্যাশন সচেতন মানুষগুলোর আরেকটু বাড়তি প্রস্তুতি। তবে আবহাওয়ার খেয়ালিপনায় ডিসেম্বর মাসেও রাজধানীতে নেই শীতের দেখা, ফলে অপেক্ষার প্রহর দীর্ঘ হচ্ছে। তবে অস্বস্তির মাঝে স্বস্তির হিমেল বাতাস। মার্কেটগুলো সেজেছে শীতের পোশাকে। নতুন কালেকশনে চোখ জুড়ালেও বিক্রি নিয়ে হতাশ বিক্রেতারা। চলতি মাসে শীতের দেখা মিললে বিক্রি জমে উঠবে বলে আশার প্রহর গুনছেন তারা। ঠান্ডার আবহাওয়াটা ওইরকম না, চেঞ্জ হয় নাই, ঠিক আছে, মানে সামথিং ভাবে গরমের ওয়েদারটাই রয়েছে। আমরা তো আশা করতেছি আপনার আগামী 2 মাস শীত পড়বে, কাস্টমার আসবে, আমরা চিকেনা করবো। গত বছর করোনার কারণে তেমন কাস্টমারটা আমরা পাইনি, তো এই বছর আমরা মাশাআল্লাহ ভালো পাচ্ছি। সামনে আমাদের টার্গেট আছে আর একটু ভালো সেল দেওয়ার। নতুন কালেকশন এসেছে শোরুমগুলোতেও। জ্যাকেট আর হুডি ক্রেতাদের পছন্দের শীর্ষে। দেশীয় ফ্যাশন হাউসগুলোর প্রস্তুতিও 2 বছরের ঘাটতি পূরণের। আমাদের আশা যেটা করি আমরা ইনশাল্লাহ 100%ই আমরা ফুলফিল করতে পারবো। আমরা এখন পর্যন্ত যতটুকু রেসপন্স পাওয়া যাচ্ছে কাস্টমারের, তো শীত তো এখন আমাদের দেশে তেমন পড়েনি। একটু ওভারকোট টাইপের জ্যাকেটগুলো দেখছিলাম, ওভারকোট দেখছিলাম, আর নিয়েছি, মেয়ের জন্য নিয়েছি, আমার জন্য নিয়েছি। আমি তৃপ্ত এবং কালেকশন যথেষ্ট আছে, দামে এবং ডিজাইনে মানে রুচিসম্মত। মহামারীর লোকসান কাটিয়ে শীতের মৌসুমি ব্যবসার রমরমা পরিবেশ এবার ফিরে আসবে বলে আশাবাদ ব্যবসায়ীদের। আতিয়া আনোয়ার অন্তু, চ্যানেল 24, ঢাকা। প্রিয় দর্শক, ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড বিজনেস টাইমস। সময় হলো একটা বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড বিজনেস টাইমসে। অর্থকষ্টে ভুগছেন পিপলস লিজিংয়ের আমানতকারীরা। প্রতিষ্ঠানটির ঋণ আদায়ের সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন উচ্চ আদালত, তবে গতি নেই বাস্তবায়নে। আদালতের আদেশ ঋণ আদায়ে বোর্ডের কাজ সহজ করেছে বলে মনে করেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ডক্টর জামাল উদ্দিন আহমেদ।
মাসুম মিয়ার প্রতিবেদন। মা বাবার স্নেহবঞ্চিত অসহায় কোমলমতি এমন প্রায় অর্ধশত শিশুর ঠিকানা এখন শিশুর জন্য আমরা এতিমখানায়। তাদের শিক্ষা ও খাদ্য নিরাপত্তায় 2014 সাল থেকে এই প্রতিষ্ঠানে অর্থ সহায়তা দিচ্ছিল খালেদ মনসুর ট্রাস্ট। 2018 সালে ওই ট্রাস্টের অনুদান নেমে আসে অর্ধেকে, যার মূলে রয়েছে পিপলস লিজিংয়ে বিনিয়োগ করা অর্থ আটকে থাকা। 10 কোটি টাকা আমরা এই পিপলস লিজিংয়ে রেখেছি, সেখান থেকে ইন্টারেস্টের টাকা দিয়ে আমরা প্রথমে 150 বাচ্চাদের পড়ার খরচ চালাতাম, প্রতি মাসে আমরা দিতে পারছি না। শুধু খালেদ মনসুর ট্রাস্টই নয়, পিপলস লুটপাটে আর্থিক কষ্টে নিদারুণ জীবন কাটাচ্ছে অন্যান্য আমানতকারীরাও। এখানে কেউ তার মেয়ে বিয়ে দিতে পারতেছে না, কেউ হজ করার জন্য টাকা রেখেছে, কেউ নিজের চিকিৎসা করাতে পারতেছে না, বাচ্চাকে স্কুলে পড়াইতে পারতেছে না। আমাদের আর্থসামাজিক অবস্থা জিরোতে নেমে গেছে। পিপলস লিজিংয়ের আমানতকারীদের অর্থ ফেরতের প্রধান উপায় খেলাপি ঋণ আদায়। এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে আদালতের। ঠিক করে দিয়েছেন ঋণ পুনঃতফসিলের সীমাও। তারপরেও ঋণ আদায়ে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ নতুন বোর্ড। ভালো নিতে পেরেছি, বেশ ঋণ আদায় হচ্ছে এবং কোম্পানিটাকে চালু করার দিকে আমরা যাচ্ছি। আশা করছি যে খুব শিগগিরই এটাকে আমরা হয়তো দাঁড়া করাতে পারি কিছুটা পায়ের উপরে, যেগুলো অঙ্কগুলো যদি আসে। পুনঃতফসিলে বাংলাদেশ ব্যাংকের নীতিমালার পরও আদালতের নির্দেশনায় পিপলস লিজিং পরিচালনা বোর্ডের কাজ সহজ করেছে বলে মনে করেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক। এটা যদি তারা ভায়োলেট করে তাহলে তো কোর্টকে ভায়োলেট করা হলো। সেখানে তাদের নির্দেশনা আছে যে এটা দিতে হবে, এবং তারা যে সমস্ত লোক এইসব লোন নিছে নাম দেখে তো বোঝা যায় ওনারা বিরাট বিরাট ধনী লোক, তো সেই ক্ষেত্রে তাদের তো এটা অসুবিধা হওয়ার পর না, টাকার পরিমাণও তো এমন বেশি না। 2018 সাল পর্যন্ত পিপলস লিজিং ঋণ বিতরণ করেছিল 1131 কোটি টাকা, যার মধ্যে খেলাপি 748 কোটি টাকা। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের 17তম আয়োজন। 2000-এর বেশি অতিথির উপস্থিতিতে এক আনন্দ মেলায় রূপ নেয় কারি অস্কার খ্যাত এই উৎসব। এতে ভার্চুয়ালি যোগ দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এ সময় ব্রিটিশ বাংলাদেশি কারি অ্যাওয়ার্ডের জনক এনাম আলী সহ সব রন্ধনশিল্পীকে ধন্যবাদ জানান তিনি। কারি অস্কার হিসেবে খ্যাত ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের 17তম আয়োজন গেল সোমবার সেন্ট্রাল লন্ডনের ব্যাটার্স এভিলেশন সেন্টার রূপ নেয় এক আনন্দ মেলায়। জাস্ট ইটের সহযোগিতায় অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন ক্ষেত্রে বিশ্বসেরা তারকারা। ভার্চুয়ালি যোগ দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। কারি শিল্পীদের জাতীয় স্বীকৃতির উৎসবে যোগ জীবনের আনন্দময় অভিজ্ঞতা বলে মন্তব্য করেন তিনি। I'm delighted that one of the greatest events in our gastronomic calendar, the Curry Oscars, is back in action, and it's fantastic to celebrate the genius of our curry restaurateurs who have for decades offered their fragrant medleys. Curry really make a good human being to friendship, togetherness and share and joy and success. আয়োজনে অংশ নেয় ব্রিটেনের 50টি বড় শহর থেকে আসা 12,000-এর বেশি রেস্টুরেন্ট। ভার্চুয়ালি একটি বিশেষ পুরস্কার তুলে দেন বলিউড তারকা অভিষেক বচ্চন। করোনায় মারা যাওয়া কারি শিল্পের পথিকৃত ব্যবসায়ী ও কর্মীদের উৎসর্গ করা হয় এবারের আয়োজন। সাংস্কৃতিক পর্বে ব্যাপক প্রশংসা কুড়ায় বাংলাদেশের বাউল গান ও নাচ। এবার মোট 12 ক্যাটাগরিতে বাংলাদেশিরা জেতেন 4টি শিরোপা, 2টি পাকিস্তানিরা আর বাকিগুলো জিতে নেয় ভারতীয়রা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড বিজটকে আজ আমাদের সাথে আছেন ব্যুরো বাংলাদেশের ডিরেক্টর ফিন্যান্স মোহাম্মদ মোশাররফ হোসেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এবারের কর দিবসে আপনাদের প্রতিষ্ঠান এনজিও খাতের সর্বোচ্চ করদাতা হিসেবে নির্বাচিত হয়েছে। শুরুতে আপনার অনুভূতি জানতে চাইছি। আমি প্রথমে যেটা বলতে চাই যে কর দেওয়া এটা নাগরিকদের অধিকার, এবং এরা নাগরিক এবং বিভিন্ন প্রতিষ্ঠানগুলো যারা ট্যাক্সের আওতায় থাকবে তাদেরকে ট্যাক্স দিতে হবে। এবং আমরা 1997-98 ফাইন্যান্সিয়াল ইয়ার থেকে অ্যাসেসমেন্ট ইয়ার থেকে আমরা ট্যাক্স দিয়ে আসছি। 4 বছরে যখন ট্যাক্স অ্যাওয়ার্ডটা শুরু করলো গভর্নমেন্ট, দেখলো যে ব্যুরো বাংলাদেশ সব ক্ষেত্রেই শুধু অ্যামাউন্টের দিক থেকে বিচার করে না যে কে কত বেশি ট্যাক্স দিল, ট্যাক্সের আইন কানুন যে কমপ্লায়েন্স গুলি আছে কতগুলো ফলো করেছে। আমরা ব্যুরো বাংলাদেশ টু দা পয়েন্টে ফলো করতে চেষ্টা করি, তারা এটা ফিল করছে যে ব্যুরো বাংলাদেশ এটা ভালো মতো ফিল করে।
এবং এইটা করতে যে আমরা দেখছি যে আমরা ক্ষতিগ্রস্ত হই না, এবং বরং আমরা একদিক দিয়ে লাভবান হচ্ছি। এনজিও খাতের প্রতিনিধি হিসেবে এই খাতের উন্নয়নে সরকারের কাছে আপনার চাওয়া কি? এটা দুটা দিক আছে আমি মনে করি। যে একটা হচ্ছে যে আমরা আমাদের মূল কাজ তো তৃণমূল জনগোষ্ঠীকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা এবং লাইভলিহুড প্রোগ্রাম দিয়ে তাদেরকে জীবনযাত্রার মান বৃদ্ধি করে, সেই কাজটা আমরা করে যাচ্ছি। কিছু কিছু এনজিও ট্যাক্স দেওয়া শুরু করলো বিভিন্ন আইটেমে, তখন ট্যাক্স ডিপার্টমেন্ট বললো যে না, আপনাদের ইন্টারেস্ট ইনকামের উপর ট্যাক্স দিতে হবে, এটা ইনকাম। তখন কিন্তু সরকারকে আমরা নজরে আনলাম যে এই ইনকামটা তো আমাদের ইনকাম না, এটা গরিব মানুষদের কাছ থেকে আমরা সার্ভিস চার্জ নেই, যে ইনকামটা হয় এটা আবার তাদেরকে ঋণ হিসেবে দিই। ফলে এটার উপর ট্যাক্স দেওয়া আমাদেরকে অব্যাহতি দেওয়া উচিত। সরকার কিন্তু চমৎকার ভাবে এটা স্বীকৃতি দিল। আমরা তো অপারেটর, আমাদের সুবিধা হলো কি আমরা আরো বেশি পরিমাণ টাকা গরিব মানুষের হাতে দিতে পারলাম। দুইটা দিক একসাথে চলা উচিত, সরকারকেও ট্যাক্স দেওয়া উচিত এবং যাতে গরিব মানুষ ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখা উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড বিজনেস টাইমস। দেখা হবে আগামী সপ্তাহে ব্যবসা বাণিজ্যের নতুন খোঁজ খবর নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর চ্যানেল 24-এর সঙ্গেই থাকুন।